অনেকটা মাস্ট উইন গেম ছিল আজকের এই ম্যাচটি, যে ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো বিলবাওকে ১-০ ব্যবধানে হারিয়েছে। কারণ ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার ৭ টা পয়েন্টের একটা মার্জিন কিন্তু তৈরি হয়ে গেছে, যেখানে বার্সেলোনা ৭ টা পয়েন্ট বেশি পেয়ে রিয়াল মাদ্রিদের চাইতে এগিয়ে ছিল এবং এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ এক্সট্রা ৩ টা পয়েন্ট পেল, যে কারণে রিয়াল মাদ্রিদের গ্যাপটা ছিল ৭ পয়েন্টের, সেইটা ক্লোজ হয়ে এখন ৪ পয়েন্টের গ্যাপটা তৈরি হলো। এবং আজকে যদি কোনোভাবে রিয়াল মাদ্রিদ কোনো পয়েন্ট লুজ করতো, সেটা কিন্তু তাদের জন্য খুব বেশি একটা ক্ষতির কারণ হতো। কারণ এই কম্পিটিশনটাতে রিয়াল মাদ্রিদ অলরেডি থেকেও নেই, এরকম একটা ব্যাপার-স্যাপার তৈরি হয়েছে। যেহেতু হাতে এখনও পর্যন্ত ৬টা ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের হাতে, অ্যাট দ্য সেম টাইম বার্সেলোনার হাতে, এবং বার্সেলোনার যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে তারা এই মুহূর্তে কোয়ার্টার ফাইনালে থ্রু করে গেছে, এবং সামনে যেহেতু কোপা দেল রের ফাইনাল ম্যাচটা রয়েছে, সো তাদের ওই দিকে একটু ফোকাস রাখার কারণে রিয়াল মাদ্রিদের কিছু চান্সেস থাকবে। কারণ বার্সেলোনা যদি সামনের যে স্কেজিউলগুলো আছে বা সামনের যে ম্যাচগুলো আছে ওখান থেকে যদি কিছু পয়েন্টস ড্রপ করে এবং রিয়াল মাদ্রিদ যদি শুধু লা লিগাতে ফোকাসটা রাখতে পারে, তাহলে কিন্তু এই পয়েন্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ক্লোজ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এই রেসটাতে টিকে থাকবে। এবং সেই কনসার্ন থেকেই কিন্তু এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল রিয়াল মাদ্রিদের জন্য। এবং কার্লো আনচেলত্তি এই ম্যাচের শুরুতে যেই ধরনের ফরমেশনটা নিয়ে গেমটা শুরু করেছিলেন, যেখানে 4-3-2-1 এই 4-3-1-2 এই ফরমেশনটা, যেখানে নাম্বার 9 পজিশনটাতে, নাম্বার 9-10 রোলটাতে জুড বেলিংহামকে দেখা গেছে, এবং ওই রোলটাই বেলিংহামের জন্য ছিল বিধায় ফরমেশনটা এইরকম ছিল, এবং ওই ফরমেশনটা শেষ পর্যন্ত কিন্তু ক্লিক করেছে। এবং আমরা যদি দেখি যে ব্যাকলাইনের যে বিষয়টা, ব্যাকলাইন নিয়ে প্রচণ্ড রকমের আলোচনা সমালোচনা হচ্ছে, এবং ব্যাকলাইনকে আবারও মিডফিল্ডার দিয়ে সাজানো হয়েছে, যেখানে রাইট ব্যাকে ফেদে ভালভার্দে ছিল। অবশ্য ফেদে ভালভার্দে খুব ভালো পারফরমেন্স আজকে তিনি করেছেন। লেফট ব্যাকে কামাভিঙ্গাকে দিয়ে শুরু করানো হয়েছে। তো যেহেতু আমাকে মিড দিয়ে এই লেফট ব্যাক, রাইট ব্যাক বা এই দুইটা ব্যাককে, ফুল ব্যাককে আপনাকে সামলাতে হচ্ছে, সুতরাং কি পয়েন্টস খেয়াল রাখতে হবে যে তাদের রোলটা একটু ডিফারেন্ট রোল। তারা যেহেতু মিডফিল্ড জায়গাটাতে খেলে, সুতরাং ব্যাকে তাদের ওই ধরনের এক্সপার্টিস বা ওই ধরনের ইম্প্যাক্টফুলনেস থাকবে না। কিন্তু ফেদে ভালভার্দে এবং কামাভিঙ্গা দুইজনেই কিন্তু আজকে পাস মার্ক পেয়েছেন, এবং ফেদে ভালভার্দের কল্যাণেই কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে। এবং ফেদে ভালভার্দে এখানে ৬৬টা অ্যাকুরেট পাসেস তিনি করেছেন, কোনো ট্যাকেল অন করতে পারেননি, কিন্তু একটা গোল তিনি করেছেন, এবং এই গোলটাই কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান করে দিয়েছে রিয়াল মাদ্রিদের জন্য। এবং এই ম্যাচের আরও কিছু বিষয়গুলো যদি দেখি, যেখানে জুড বেলিংহাম আজকে খুব ভালো ইম্প্যাক্ট রাখতে পারতেন। 5টা শটস তিনি নিয়েছেন অন টার্গেট অফ টার্গেট মিলিয়ে মোটমাট 5টা শটস তিনি নিয়েছেন, এবং সেখানে কিন্তু জুড বেলিংহাম কোনো কনভার্সন করতে পারেন নাই। যদি একটা বলও যদি কনভার্ট হইতো, সেই ক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদকে এত প্রেশার বা এত চাপ নিয়ে ম্যাচটা জিততে হতো না। যেখানে একেবারে 93 মিনিটসে একটা স্যালভেজ হলো ফেদে ভালভার্দের, যেখানে একটু ভুল ছিল যে ব্রাহিম দিয়াজকে ডিসপোজেস করে ডিফেন্ডার বলটাকে যখন নিজের করে নিলেন, অনেকটা রিবাউন্ড হয়ে বলটা চলে গেল ফেদে ভালভার্দের কাছে। অনেকটা বলের মতো ছিল, ফেদে ভালভার্দে একটু স্টপের মতো করে অন বলই একেবারে রাইট ফুটেড একটা কার্লার তিনি জালে ঢোকালেন, একেবারে প্রপার সেট পিস বলতে যা বোঝায়। এবং ফেদে ভালভার্দে অনেকগুলো ট্রাইও করেছিলেন এই ম্যাচটাতে, যে এই ধরনের সেট পিস নেওয়ার জন্য, এবং একটা সেট পিস যেখানে উনাই সিমিয়ন তিনি ফিরিয়ে দিয়েছেন, আরেকটা সাইড নেটেড হয়েছে, এবং লাস্টলি যেটা ছিল সেটা কিন্তু জালে ঢুকলো, এবং 93 মিনিটের মাথায় অনেকটা ম্যাচটা কিন্তু কিল্ড হয়ে গেছে, যেখানে অ্যাথলেটিকো বিলবাও মোটামুটি স্কোর লাইনটা 0-0 রেখে ফেলেছে। এবং অন্যদিকে মূল যে রাইভালস যারা রয়েছে, কিলার্স যারা রয়েছে, তারা কিন্তু মোটামুটি উচ্ছ্বসিত, কারণ এই ম্যাচটাতে যদি রিয়াল মাদ্রিদ কোনো মতে পয়েন্ট লুজ করে, সেটা হবে বার্সেলোনার জন্য খুব বেশি বেনিফিশিয়াল। কারণ বার্সেলোনা পরের একটা ম্যাচও যদি হারে, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই, সেক্ষেত্রেও কিন্তু খুব কমফোর্টেবলি কিন্তু তারা এগিয়ে যেতে পারবে, এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ওই রিল্যাক্সেশনটা কিন্তু তারা দেখাবে। যেহেতু রিয়াল মাদ্রিদ অলরেডি এই ম্যাচটা জিতে নিয়েছে, সুতরাং বার্সেলোনার জন্য সামনে একটা টাইফ টাইম যাবে, এবং ওইটাকে উতরানোর জন্য কিন্তু বার্সেলোনার একটু অন্যরকম এক্সট্রা স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে এগোতে হবে।
তো আজ কিছু বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে যে যেই জায়গাটাতে ডিফেন্সিভ জায়গাটাতে রিয়াল মাদ্রিদ কিন্তু অ্যাথলেটিকো বিলবাওয়ের চাইতে অনেক বেশি একটু পিছিয়ে ছিল, যেখানে অ্যাথলেটিকো বিলবাও 19টা ট্যাকেল ওন করেছে, সেখানে রিয়াল মাদ্রিদ মাত্র 12টা ট্যাকেল ওন করতে পেরেছে, এবং যেখানে ইন্টারসেপশনের জায়গাগুলোতে অ্যাথলেটিকো বিলবাও 11টা ইন্টারসেপশন তারা করতে পেরেছে, এবং যেখানে রিয়াল মাদ্রিদের এত বেশি ইন্টারসেপশন হওয়ার কারণে কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের পরে গেমটা মিডফিল্ড থেকে বিল্ড আপ হতে পারে নাই। এবং মাঝে মাঝে আমরা দেখেছি কামাভিঙ্গা এবং ফেদে ভালভার্দেকে লেফট ফ্ল্যাঙ্ক রাইট ফ্ল্যাঙ্কে মিডফিল্ডটাকে ওভারল্যাপ করে যেতে, এবং এই জায়গাটাতে কিন্তু মোটামুটি এই দুইজন একটা দারুণ পারফরমেন্স বা ইম্প্যাক্টফুলনেস দেখিয়েছে, এবং শেষ পর্যন্ত ওইখান থেকে কাউন্টার অ্যাটাকগুলোতে বল রিকভারিতেও কিন্তু কামাভিঙ্গা এবং ফেদে ভালভার্দে তারা এই বিষয়টা করতে পেরেছে। কিন্তু পরবর্তীতে আপনি যখন বার্সেলোনাকে মোকাবেলা করবেন বা বার্সেলোনার মুখোমুখি হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাফিনা কিংবা ওইখান থেকে লেভানডস্কি বা লামিন ইয়ামালের সাথে কিন্তু এইভাবে পেরে উঠবেন না। অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে আপনি পেরে উঠেছেন, আজকে নিকো উইলিয়ামস ছিল না, ইনাকি উইলিয়ামস অনেক পরে এসেছে, তারপরও এদের সাথে পেরে ওঠাটা যত সহজ হয়েছে পরের ম্যাচগুলোতে কিন্তু তত বেশি সহজ হবে না। সুতরাং পরের ম্যাচগুলোতে অবশ্যই কার্লো আনচেলত্তিকে তার ব্যাগ খুঁজে নিতে হবে, এবং সেক্ষেত্রে কামাভিঙ্গা এবং ফেদে ভালভার্দেকে তাদের যে প্রপার জায়গাটা আছে ওই জায়গাটাতেই রাখতে হবে। এবং আজকের ম্যাচটাতে আমরা কিলিয়ান এমবাপ্পেকে মিস করেছি, কারণ কিলিয়ান এমবাপ্পে লাস্ট ম্যাচটাতে একটা লাল কার্ড খেয়েছেন, এবং এই লাল কার্ড খাওয়ার ফলে কিন্তু তিনি এই ম্যাচটা মিস করেছেন। এবং এই মাস্ট উইন ম্যাচটাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ধরনের ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে মিস করে যাওয়া বা এমবাপ্পেকে ছাড়া এই ধরনের ম্যাচ ওভারকাম করাটা কিন্তু অনেক বেশি কঠিন, কারণ এই ম্যাচটা অবশ্যই মাস্ট উইন ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য, এবং তাদের প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পে, তাকে ছাড়া এই ধরনের ম্যাচ কন্টিনিউ করাটা আসলেই অনেক বেশি একটা দুরূহ ব্যাপার ছিল, যে কারণে ডিফারেন্ট স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্সের মধ্য দিয়ে কার্লো আনচেলত্তিকে যেতে হয়েছে এই ম্যাচটাতে। এবং পরবর্তীতে যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে অবশ্যই কিলিয়ান এমবাপ্পে অ্যাভেলেবেল হবেন, যেহেতু তাদের চ্যাম্পিয়ন্স লিগের কোনো শিডিউল নাই। সো এই লা লিগাতেই তাদের পরবর্তী ফোকাসটা থাকবে, এবং সেখান থেকেই রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে। সুতরাং রিয়াল মাদ্রিদের এখন প্রাইম টার্গেট থাকবে প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে জিতে যাওয়া, এবং অন্যদিকে বার্সেলোনার জন্য একটা বড়দোয়া করা যাতে বার্সেলোনা কোনো একটা ম্যাচে পয়েন্টটা হারায়, এবং অবশ্যই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনার এগেনস্টে ম্যাচ জিততে হবে, তাহলে কিন্তু তারা লা লিগাটা তাদের নিজেদের করে নিতে পারবে। এই হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো বিলবাও সংক্রান্ত আমার সার্বিক আলোচনা। থ্যাংকস ফর বিং উইথ মি।